আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? ওয়ালাইকুম আসসালাম। যারা জয়েন করেছো তোমরা চ্যাট বক্সে যে উপস্থিতি দিয়ে দাও। তোমরা যারা জয়েন করেছো উপস্থিতি দিয়ে দাও। হ্যাঁ, মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যারা আবারও জয়েন করলে তারা চ্যাট বক্সে যে উপস্থিতি দিয়ে দাও। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি তোমাদের হোমওয়ার্ক গুলো দেখলাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। হোমওয়ার্ক কিন্তু তোমরা খুব কম সংখ্যক মেয়েরাই দিয়েছো। হ্যাঁ, হোমওয়ার্ক সবাই করনি। তো এটা তো ঠিক না, তাই না? হোমওয়ার্ক তো করার কথা ছিল। এত কম হোমওয়ার্ক দিলে তো সমস্যা। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হোমওয়ার্ক করবে, হোমওয়ার্ক করবে এবং আমাদের যে পার্সোনাল গ্রুপটা আছে সেখানে মূলত কিন্তু হোমওয়ার্ক দেওয়ারই কথা ছিল, তাই না? কোনো সমস্যা হলে জানাবে, হোমওয়ার্ক গুলো দিবে। হ্যাঁ, তো তোমরা তো হোমওয়ার্ক করছো না। আমার কাছে কিন্তু রেকর্ড থাকছে, তাই না, যে হোমওয়ার্ক কারা করছে কারা করছে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যারা এসছো উপস্থিতি দিয়ে দাও, উপস্থিতি দিয়ে দাও। মূল আলোচনায় যাওয়ার পূর্বেই উপস্থিতি দিয়ে যাও। আচ্ছা, গত লেকচারে আমরা যে অংশটা পড়েছিলাম, কোনো সমস্যা আছে কি তোমাদের সেখানে? বলো দেখি একটু। কোনো সমস্যা ছিল সেখানে? বলো দেখি একটু, হ্যাঁ না কিছু একটা বলো। নো মিস। নো মিস। আচ্ছা, এই যে লামিসা 17 রোল, হ্যাঁ একটু বলো দেখি, কোনো সমস্যা ছিল লামিসা? মিস আমি আসলে গতকালকে অ্যাটেন্ড করি নাই, তো ইউটিউবে দেখে নিয়েছি মিস, কোনো সমস্যা হয়নি। আচ্ছা, হ্যাঁ, এই একটা বিষয় আমি তোমাদেরকে একটু বলি। অনেক মেয়েই কিন্তু তোমরা মানে জয়েন করো না, আমি দেখছি যে উপস্থিতি খুবই কম। তো তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে ইউটিউবে সেটা আপলোড করা থাকে, অবশ্যই দেখে নিবা, মিস করো না। হ্যাঁ, আসসালামু কারণ আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ইউটিউবে একটু দেখে নিও, তোমাদের সুবিধার জন্যই কিন্তু এটা আপলোড করা হয়। হ্যাঁ, কিন্তু তোমরা দেখো না ক্লাস, তোমাদের বারবার দেখার সুযোগ আছে, তোমরা দেখো না কেন জানি না অবশ্য। ওয়ালাইকুম আসসালাম। পরে যারা জয়েন করলে তারা উপস্থিতি দিয়ে দাও। আমরা মূল আলোচনায় চলে যাব। স্ক্রিন শেয়ার দিচ্ছি, দেখো দেখা যাচ্ছে কিনা, দেখতে পাচ্ছো? জি মিস। জি মিস। আচ্ছা, আমরা জীববিজ্ঞান বিষয়ে 10ম শ্রেণী ক্লাসে আছি। আজকে আমরা আবারও অধ্যায় 7 গ্যাসীয় বিনিময় নিয়ে আলোচনা করব। গ্যাসীয় বিনিময় নিয়ে আলোচনা করব। আজকের লেকচার হচ্ছে 6। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের আলোচ্য বিষয় ছিল গত লেকচারে শ্বাসনালী সংক্রান্ত রোগ। হ্যাঁ, সেখানে আমরা জেনেছি অ্যাজমা সম্পর্কে,
আর জেনেছি ব্রঙ্কাইটিস সম্পর্কে। এগুলো সবই শ্বাসনালী সংক্রান্ত রোগ। এগুলোর কারণ, লক্ষণ, প্রতিরোধ, প্রতিকার, এই বিভিন্ন বিষয়ে আমরা গত লেকচারে আলোচনা করেছিলাম। আজকে আমরা নিউমোনিয়া, যক্ষ্মা এই দুটো রোগ সম্পর্কে আলোচনা করব। আর যদি সময় থাকে তবে ফুসফুসের ক্যান্সার সম্পর্কে আলোচনা করব। কেমন? এই তিনটা রোগ নিয়ে আলোচনা করাটাই বাকি ছিল। এই অধ্যায়ের শেষে এই তিনটা রোগ আছে, এই সম্পর্কে আলোচনা আছে। আমরা চেষ্টা করব এই তিনটা রোগ সম্পর্কে আলোচনা করতে। কেমন? তো শ্বাসনালী সংক্রান্ত রোগের ক্ষেত্রে আমরা জেনেছিলাম যে আমাদের যে শ্বাসনালী বা শ্বসনতন্ত্র, সেটার মূল যে অংশটা বা অঙ্গটা সেটা হচ্ছে ফুসফুস। এবং ভাইরাস, ব্যাকটেরিয়া এদের আক্রমণে ফুসফুসে বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে, সংক্রমণ হয়ে থাকে রোগের। এবং বায়ু দূষণ বা বায়ুতে বিভিন্ন প্রকার যে ভাসমান কণা, রাসায়নিক উপাদান থাকে, এগুলো আমাদের ফুসফুসকে অসুস্থ করে ফেলতে পারে। এবং আমরা যেহেতু এগুলো বিষয়ে ততটা সুন্দরভাবে জানি না, সঠিক জ্ঞান যেহেতু আমাদের নাই, তাই অজ্ঞতা এবং অসাবধানতার কারণেই ফুসফুসে আমাদের বিভিন্ন ধরনের রোগ দেখা যায়, এমনকি জটিল রোগও দেখা যায়। এবং এই কারণে কিন্তু আমাদের অনেকেরই অপমৃত্যু ঘটে। যদি আমরা এই রোগগুলোর কারণ, লক্ষণ, প্রতিকার, সাবধানতা এই বিষয়গুলো সঠিকভাবে জানি, এই তথ্যগুলো যদি সঠিকভাবে জানা থাকে আমাদের, তাহলে কিন্তু আমরা অনেক জটিল সমস্যা থেকে বেঁচে যেতে পারবো। এবং অনেক জটিল সমস্যা, এমনকি মৃত্যু ঝুঁকি থেকেও আমরা অনেকেই বেঁচে যেতে পারবো। শুধু আমাদের দরকার সঠিক তথ্যগুলোকে জানা। এবং আমরা যে পাঠ্যপুস্তকটা পড়ছি এবং এখন যে অংশে আছি, সেই অংশে কিন্তু আমরা আমাদের দেশে হয়ে থাকে শ্বাসনালী সংক্রান্ত রোগ, এবং পৃথিবীর বা বিশ্বের বেশিরভাগ জায়গায় শ্বাসনালী সংক্রান্ত যে বিশেষ রোগগুলো বেশি হয়ে থাকে সেগুলো সম্পর্কেই জানছি। হ্যাঁ, আজকে প্রথমে আমরা জানবো নিউমোনিয়া সম্পর্কে। নিউমোনিয়া, তোমরা এই রোগটার নাম শুনেছো তো, তাই না? বলো দেখি, শুনেছো? মিস। আচ্ছা, নিউমোনিয়া একটা ফুসফুসের রোগ। খুব বেশি ঠান্ডা লাগলে এই রোগটা হয়। হাম, ব্রঙ্কাইটিস এই দুটা রোগের পর ঠান্ডা লেগে নিউমোনিয়া হতে পারে। এই বিষয়টা একটু মনে রাখবা যে অত্যাধিক ঠান্ডা লাগলে তো আমাদের শ্বসনতন্ত্রের রোগ হবে, মানে এটাই স্বাভাবিক। কিন্তু হাম এবং ব্রঙ্কাইটিস এই দুটা রোগের পরে কিন্তু ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়। এবং এই নিউমোনিয়াটা সাধারণত দেখা যায় কাদের মধ্যে? শিশু এবং বয়স্কদের মধ্যে। হ্যাঁ, এটা খুব মারাত্মকভাবে এই রোগটা হয়। এবং এই জন্য আমাদেরকে শিশু এবং বয়স্কদের যেন ঠান্ডা না লাগে সেই বিষয়ে খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, এই রোগটার কারণ কি? প্রধান কারণ হচ্ছে নিউমোকক্কাস নামক ব্যাকটেরিয়া। নিউমোকক্কাস নামক ব্যাকটেরিয়া এই রোগের অন্যতম কারণ। এছাড়া আরো বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া আছে, ভাইরাস আছে এবং ছত্রাক। হ্যাঁ, ছত্রাকের সংক্রমণেও নিউমোনিয়া হতে পারে। হ্যাঁ, মানে ইনফেকশন বিভিন্ন অণুজীব দ্বারাই হয়ে নিউমোনিয়া হতে পারে। তার মধ্যে প্রধান হলো নিউমোকক্কাস ব্যাকটেরিয়া। এছাড়া অন্যান্য ব্যাকটেরিয়া, ভাইরাস ও ছত্রাক, এদের আক্রমণেও নিউমোনিয়া হতে পারে। এমনকি বিষম খেয়ে খাদ্যনালীর রস শ্বাসনালীতে ঢুকে গেলে সেখান থেকে নিউমোনিয়া হয়। এটা খুব ইম্পর্টেন্ট বিষয়, যেটা আমরা জানি না। তোমরা দেখেছো অনেক সময় যে আমরা খাওয়ার সময় কথা বলে কি হয়? আমরা এখানে পড়িয়েছিলাম না একটা অংশে, মনে আছে তোমাদের? যে আমরা যখন খাদ্য গ্রহণ করি তখন যদি আমরা কথা বলি, তখন শ্বাসনালীকে একটু আবৃত করে রাখার যে পর্দাটা সেটা কিন্তু খুলে যায়, ফলে কি হয়? খাদ্য রসটা শ্বাসনালীতে ঢুকে যায়। এটাকে বলা হয় বিষম খাওয়া, তাই না? সেই বিষয়টা হলে খুব, মানে যদি খুব প্রবল ভাবে এই সমস্যাটা হয়, অনেক বেশি রস যদি ঢুকে যায় শ্বাসনালীতে, সেই ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে নিউমোনিয়া হতে পারে। সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে। এই তথ্যগুলোকে আমাদের বাসার সবাইকে, আশপাশের সবাইকে, পরিচিত সবার সাথে কিন্তু আলোচনা করে জানিয়ে দিতে হবে। কেমন? এখানে কোনো সমস্যা আছে? একটু বলো দেখি। আছে? সমস্যা আছে? হ্যাঁ না কিছু বলো। আচ্ছা, একটু বলো। হ্যাঁ, আচ্ছা, লক্ষণ কিভাবে বুঝবো আমরা আমাদের নিউমোনিয়া হয়েছে কিনা?
ফুসফুসে শ্লেষ্মা জাতীয় তরল পদার্থ জমে কফ সৃষ্টি হয়। এটা কিন্তু আমাদের ঠান্ডা লাগলেই হয়, একটু লালা লালা, একটু গলার মধ্যে একটু লালা জাতীয় তরল আমরা দেখি। এছাড়া আমাদের কফও হয়, ঠান্ডা লাগলে কিন্তু এটা হয়, এটা নিউমোনিয়ার একটা লক্ষণ। এছাড়া কাশি ও শ্বাসকষ্ট হয়, অর্থাৎ এই কফ শ্লেষ্মার সাথে কাশি থাকবে এবং শ্বাসকষ্ট হবে। হ্যাঁ, তো দেহের তাপমাত্রা বৃদ্ধি পায়, অর্থাৎ বেশি জ্বর হয় এখানে। হ্যাঁ, আমরা অন্যান্য দুইটা রোগ পড়েছিলাম, সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছিলাম যে আমাদের যে ইয়েটা যে অ্যাজমার ক্ষেত্রে কিন্তু আমরা জ্বর দেখি নাই। হ্যাঁ, সেখানে কিন্তু আমরা এটা কিন্তু আলাদা, হ্যাঁ, অ্যাজমা থেকে আলাদা, বেশি জ্বর হবে এখানে। এবং চূড়ান্ত পর্যায়ে যে একেবারে শেষের দিকে যে বুকের মধ্যে ঘর ঘর আওয়াজ হয়, মারাত্মক শ্বাসকষ্ট হয়। হ্যাঁ, তার মানে আমরা এই যে 4টা লক্ষণ দেখলাম, এই লক্ষণগুলো যদি আমরা দেখি কারোর মধ্যে, তাহলে আমরা ধরে নিব আমাদের নিউমোনিয়া হয়েছে। কিন্তু সেই ক্ষেত্রে আমাদেরকে নিজের থেকে চিকিৎসা করব না, আমরা কিন্তু আহ চিকিৎসকের শরণাপন্ন হব। কেমন? আচ্ছা, এরপরে দেখো প্রতিকার হয়ে যদি যায় তখন আমরা কি করব? ডাক্তারের পরামর্শ অনুযায়ী রোগীর সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, আমরা ডাক্তারের কাছে যাব এবং তিনি যেভাবে আমাদেরকে বলবেন, যে ধরনের চিকিৎসা দিবেন, সেইভাবেই আমাদের চিকিৎসা নিতে হবে। এছাড়া বাসাতে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তরল গরম পুষ্টিকর খাবার খাওয়ানো। আমরা এই বিষয়টা, তরল গরম খাবার খাওয়ার ব্যাপারটা কিন্তু আমরা আগেও দেখেছি, শ্বাসনালী সংক্রান্ত রোগে এটা করা হয়ে থাকে, তরল গরম খাওয়ানো। তাহলে আমাদের কি হয় জানো, যে গলার মধ্যে যে শ্লেষ্মা হয় সেটা খানিকটা কমে এবং আমরা একটু আরাম বোধ করি। আর যেহেতু শ্বাসনালী সংক্রান্ত রোগে আমাদের একটু কাশির প্রবণতা থাকে, আমরা এই জন্য দুর্বল হয়ে যাই, এই কারণে পুষ্টিকর খাবারও খেতে হয় এই সময়, আর বেশি করে পানি পান করা। এই ক্ষেত্রে আমাদের বেশি করে পানি পান করতে হবে। আর প্রতিরোধ, কিভাবে আমরা এই রোগ থেকে বেঁচে থাকবো? হ্যাঁ, শিশু বয়স্কদের যেন ঠান্ডা না লাগে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। কেন? কারণ আমরা দেখেছি কিছুক্ষণ আগেই যে শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে এই রোগটা হয়ে থাকে, তাই না? এই রোগটা শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে শিশু এবং বয়স্কদের ঠান্ডা যেন না লাগে, এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে। আর যারা ধূমপান করেন, ধূমপান পরিহার করতে হবে। দেখবা যে শ্বাসনালী সংক্রান্ত সব রোগের প্রতিরোধ ব্যবস্থায় ধূমপান ত্যাগ করার কথা বলা হয়েছে। কেন? কারণ ধূমপান করলে আমাদের ফুসফুস, হ্যাঁ, খুবই দুর্বল হয়ে পড়ে। হ্যাঁ, ফুসফুসের অনেক ক্ষতি হয়। তো সেই ক্ষেত্রে ফুসফুস যদি আগে থেকে ক্ষতিগ্রস্ত থাকে, পরবর্তীতে যদি আবার ঠান্ডা লেগে শ্বাসনালী সংক্রান্ত বিভিন্ন রোগে আক্রান্ত হয়, সেক্ষেত্রে কিন্তু মানুষটা অনেক বেশি কষ্ট পাবে। হ্যাঁ, মানে জটিলতা অনেক বৃদ্ধি পাবে রোগের। হ্যাঁ, এই জন্য ধূমপান আগে থেকে পরিহার করতে হবে। আলো বাতাসপূর্ণ গৃহে বসবাস করা, এটাও আমরা দেখেছি অন্যান্য রোগের ক্ষেত্রে, শ্বাসনালীর অন্যান্য রোগের ক্ষেত্রে আলো বাতাসপূর্ণ গৃহে বসবাস করতে বলা হয়। এছাড়া রোগীকে বা সহনীয় উষ্ণতা, এটা রোগীকে বলছে, আসলে রোগী মানে রোগ হয়ে যাওয়ার পরে ওটা করতে হবে, এবং রোগ হওয়ার আগেও সবার ক্ষেত্রে প্রযোজ্য যে সহনীয় উষ্ণতা এবং শুষ্ক পরিবেশে থাকা। হ্যাঁ, আর্দ্র পরিবেশে থাকা মানে স্যাঁতস্যাঁতে পরিবেশে থাকা, এটা কিন্তু স্বাস্থ্যসম্মত না। তাহলে আমাদের শ্বাসনালী সংক্রান্ত রোগ থেকে যদি আমরা বেঁচে থাকতে চাই, তাহলে কিন্তু আমাদের কি করতে হবে? আমাদেরকে আলো বাতাসপূর্ণ এবং উষ্ণ শুষ্ক পরিবেশে থাকতে হবে। যাদের বাসা নিচতলায়, হ্যাঁ, যারা গ্রাউন্ড ফ্লোরে থাকে, তাদেরকে আমি বলবো যে তারা যেন একটু যদি রোদ নাও পায়, বাসায় ওইভাবে রোদ না আসে, তাহলে ওই ছাদে যে একটু রোদের সংস্পর্শে আসা, বিশেষ করে গোসলের পরে যে রোদের সংস্পর্শে থাকলে, হ্যাঁ, এই ব্যাপারটা কিন্তু মানে শরীরের জন্য অনেক উপকারী। হ্যাঁ, এবং আমরা এই যে শ্বাসনালী সংক্রান্ত রোগকে প্রতিরোধ করতে পারবো। এখানে কোনো সমস্যা আছে একটু বলো দেখি। নো মিস। আচ্ছা, এরপরে আমরা আসবো একটা খুব বহুল পরিচিত এবং আমাদেরকে খুব ক্ষতিগ্রস্ত করে এমন একটা রোগ, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এটা খুব গুরুত্বপূর্ণ একটা রোগ। সেটা হচ্ছে যক্ষ্মা, যেটাকে আমরা ইংরেজিতে বলি টিউবারকুলোসিস। টিউবারকুলোসিস পরিচিত বায়ুবাহিত সংক্রামক একটা রোগ। এটা মানে এতই সংক্রমিত হয়, একজনের হলে পাশের জনের হওয়াটা খুবই স্বাভাবিক, এক বাসায় হলে বাসার সবারই হওয়া খুবই স্বাভাবিক, এমন একটা রোগ। এবং এটাকে আগে বলা হতো ক্ষয় রোগ। হ্যাঁ, এটা হলে আগে মানুষ বাঁচতো না, এখন এটা চিকিৎসা আছে, টিকা আছে। সেই ক্ষেত্রে এটা থেকে আমরা অনেকখানি
মানে অনেকখানি বেঁচে আছি। হ্যাঁ, আগের মতো সেই মানে মরণ ব্যাধি এটাকে বলা যায় না। যাই হোক, তবে ক্ষেত্র বিশেষে যক্ষ্মার জীবাণুযুক্ত ত্বকের ক্ষতের সংস্পর্শে এলে, অর্থাৎ যদি কারো যক্ষ্মা থাকে, তার যে ত্বক, তার যে স্কিনের যদি কোনো ক্ষত হয়, কেটে যায় বা ঘা হলো বা কিছুতে যদি ক্ষত হয় স্কিনটা, তাহলে সেখানে তো অবশ্যই যক্ষ্মার জীবাণুও থাকবে। তো সেই রকম যক্ষ্মা যার আছে, তার ত্বকের যদি ক্ষতের মধ্যে আমাদের হাত লাগে বা আমরা যদি সেটাকে ধরি বা আমাদের গায়ে কোনোভাবে আসে, সেটার দিক থেকেও কিন্তু আমাদের যক্ষ্মা হতে পারে। আবার সংক্রমিত গরুতে যদি যক্ষ্মা হয়ে থাকে, সেই ক্ষেত্রে সেই গরুর দুধ খাওয়াটাও কিন্তু আমাদের জন্য বিপজ্জনক। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা এই রোগে আক্রান্ত হতে পারবো। এগুলো হচ্ছে কারণ। হ্যাঁ, যক্ষ্মা রোগের কারণের মধ্যে আমি এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করেছি, দেখো এই জায়গাটা, যে এইগুলো কিন্তু যক্ষ্মার কারণের মধ্যে পড়বে। এছাড়া দেখো, যারা অধিক পরিশ্রম করে, হ্যাঁ, কিন্তু খায় কম, অনেক পরিশ্রম কিন্তু পুষ্টিকর খাদ্য খাচ্ছে না, দুর্বল, স্যাঁতস্যাঁতে বা অস্বাস্থ্যকর পরিবেশে বাস করে, যেটা কিছুক্ষণ আগে আমরা বলেছি, অপুষ্টিতে ভুগে অথবা যক্ষ্মা রোগীর সাথে বসবাস করে, তারা এই রোগে সহজেই আক্রান্ত হয়। তাহলে যক্ষ্মা রোগে আক্রান্ত হতে পারে এমন কিন্তু অনেকগুলো কারণ আমরা এখানে পেলাম। হ্যাঁ, এছাড়া যে যে লোক বা যে কোনো সময়ে এই রোগী আক্রান্ত হতে পারে, সংক্রমিত হতে পারে। আমাদের অনেকের ধারণা যক্ষ্মা হচ্ছে ফুসফুসের একটা রোগ। তো এটা কিন্তু আসলে ফুসফুসের রোগ না, শরীরের যে কোনো অঙ্গে, যে কোনো অংশে হতে পারে। যেমন তোমার অন্ত্রে হতে পারে, হাড়, ফুসফুস, এরকম দেহের প্রায় যে কোনো স্থানেই এই যক্ষ্মাটা হতে পারে। ঠিক আছে? আচ্ছা, এরপরে এই দেহে এই রোগের আক্রমণ যখন হয়, সহজে এর লক্ষণ কিন্তু প্রকাশ পায় না। এই কারণে আমরা কিন্তু যক্ষ্মা রোগকে প্রথম দিকেই শনাক্ত করতে পারি না যে আমরা যক্ষ্মায় আক্রান্ত। হ্যাঁ, তো যখন জীবাণুগুলো দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কে নষ্ট করে ফেলে, শ্বেত রক্তকণিকা গুলোকে পরাস্ত করে ফেলে, শ্বেত রক্তকণিকাকে কোনো কাজ করতে দেয় না, অর্থাৎ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আর থাকে না, তখন কি হয়? দেহ দুর্বল হয়। তখন কিন্তু এই রোগের লক্ষণ, যে লক্ষণগুলো আমরা কিছুক্ষণ পর জানবো ইনশাল্লাহ, সেই লক্ষণগুলো তখন প্রকাশ পায়। প্রথমে কিন্তু প্রকাশ পায় না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে শরীরের মধ্যে এই রোগের জীবাণু রয়ে গিয়েছে অনেক দিন, এবং কোনো রোগ লক্ষণ প্রকাশ পাচ্ছে না। হ্যাঁ, এমনও হতে পারে কিন্তু। হ্যাঁ, তো এখানে আলাদাভাবে যে কারণটা দিয়েছে সেটা হচ্ছে যে ব্যাকটেরিয়ার নামটা দিয়েছে। হ্যাঁ, আর আমি কিছুক্ষণ আগে যে দাগ দিয়ে যে জায়গাগুলো দেখালাম, সেই জায়গাগুলো কিন্তু কারণের মধ্যে তোমরা দিতে পারো। যদি একটু বড় করে প্রশ্ন আসে যে কারণ ব্যাখ্যা করো বা কারণগুলো লিখো, এভাবে যদি প্রয়োগমূলক প্রশ্ন আসে, অনুধাবনমূলক প্রশ্ন আসে, তাহলে সেই ক্ষেত্রে একটু বাড়িয়ে লেখার জন্য ওই অংশগুলোকে তোমরা নিবে। তো সাধারণত মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামক এক ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণে এই রোগটা হয়। আর মাইক্রোব্যাকটেরিয়াম গণভুক্ত আরো অনেক প্রজাতি আছে, অনেক ব্যাকটেরিয়া আছে যারা যক্ষ্মা সৃষ্টি করতে পারে। অর্থাৎ মাইক্রোব্যাকটেরিয়ামের এটা হচ্ছে গণ, তোমরা জানো, আর ডান দিকেটা হচ্ছে প্রজাতি। তো মাইক্রোব্যাকটেরিয়ামের এই গণভুক্ত অনেক প্রজাতি আছে, শুধু টিউবারকুলোসিস না, অনেক প্রজাতি এই রোগটা সৃষ্টি করতে পারে। অস্বাস্থ্যকর পরিবেশে বাস করলে অতি সহজে এই রোগটা হয়, বিস্তার লাভ করে। এই যে আমাদের যে বস্তি এলাকাগুলো আছে, সেইখানে যক্ষ্মা রোগের প্রাদুর্ভাব অনেক বেশি থাকে। ঠিক আছে, তারা স্যাঁতস্যাঁতে পরিবেশে, অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করে, এবং তারা যেহেতু ঘন বসতিপূর্ণ এলাকা সেগুলো, সেহেতু এই ক্ষেত্রে যক্ষ্মা রোগের প্রাদুর্ভাব যদি হয়ে যায়, কারো যদি হয়ে যায়, তাহলে কিন্তু এই রোগটার বিস্তার অনেক তাড়াতাড়ি হয়। কেমন? এরপর দেখো রোগ নির্ণয়। এই রোগ নির্ণয়ের ব্যাপারটা আমাদের জানতে হবে, যে আমরা যদি ধারণা করি বা আমরা যদি মনে করি যে রোগের কোনো লক্ষণ দেখা যাচ্ছে বা আমরা মনে হচ্ছে যে এই রোগটা হতে পারে, হ্যাঁ, তাহলে আমরা অবশ্যই আগে ডাক্তারের কাছে যাব, তারপরে আমরা এই পরীক্ষাগুলোতে আগাবো। হ্যাঁ, কফ পরীক্ষা, চামড়ার পরীক্ষা আছে, এমটি টেস্ট বলা হয় সেটাকে। হ্যাঁ, সাইটো ও হিস্টোপ্যাথোলজি পরীক্ষা আছে। হ্যাঁ, এবং এক্স রে সাহায্যে রোগ নির্ণয় করা যায়। ফুসফুসে যদি হয় বা হাড়ে যদি হয়, এক্স রে করে এই রোগটা ধরা যায় তখন। তবে যক্ষ্মার ঠিক কোন অঙ্গটি আক্রান্ত হয়েছে, আমরা কিছুক্ষণ আগে জেনেছি ফুসফুস হতে পারে, হ্যাঁ, অন্যান্য শরীরের অন্ত্র হতে পারে, অন্যান্য অংশ হতে পারে যক্ষ্মা আক্রান্ত। তো সেই ক্ষেত্রে রোগটা কোথায় হয়েছে
সেটার উপর নির্ভর করবে কোন টেস্টটা আমরা করবো। সুতরাং এটা তো আর আমরা বলতে পারবো না কিভাবে কোন জায়গাটা আমাকে টেস্ট করাতে হবে, সেটা ডাক্তার বলে দিবেন। হ্যাঁ, চিকিৎসকের শরণাপন্ন আমাদের হতেই হবে। তাহলে সেই কোন অঙ্গটি আক্রান্ত হয়েছে তার উপর নির্ভর করবে আমরা কোন পরীক্ষাটা করব। বর্তমানে রক্ত পরীক্ষার মাধ্যমেও রোগটি নিশ্চিতভাবে নির্ণয় করা যায় কিনা তা নিয়ে গবেষণা চলছে। আমরা জানি যে রক্ত পরীক্ষার মাধ্যমে যদি রোগ নির্ণয় করা যায় তাহলে সেটা হবে আমাদের জন্য সবচেয়ে সহজ একটা উপায় রোগ নির্ণয়ের। তো সেই ক্ষেত্রে গবেষণা এখনো চলছে, এখনো রক্ত পরীক্ষার মাধ্যমে এই রোগ নির্ণয় করাটা সম্ভব হচ্ছে না। ইদানিং আমাদের দেশে রোগীর কফ সহ বিভিন্ন নমুনায় যক্ষ্মা জীবাণু আছে কিনা তা নির্ণয়ের জন্য ডিএনএ ভিত্তিক পরীক্ষা চালু হয়েছে। তাহলে ডিএনএ ভিত্তিক পরীক্ষা এটি কিন্তু একদম নতুন। আমরা যেটা আগে জানতাম কফ পরীক্ষা, চামড়ার মধ্যে যে এমটি টেস্ট করানো হতো, এইটাই ছিল আগের রোগ নির্ণয়ের পদ্ধতি। আর সাইটোহিস্টোপ্যাথোলজি যেটা, সেই পরীক্ষাগুলো পরবর্তীতে এসেছে এবং তারপরে আসছে হচ্ছে ডিএনএ ভিত্তিক পরীক্ষা। হ্যাঁ, তোমাদের এখানে কোনো কোশ্চেন আছে বলো দেখি? সাইটোহিস্টোপ্যাথোলজি পরীক্ষা মানে কি? মানে সাইটোলজিক্যাল এবং হিস্টোলজিক্যাল। হ্যাঁ, সাইটো মানে হচ্ছে কোষ ভিত্তিক, হ্যাঁ, পরীক্ষা করা হয় এগুলোতে। এখানে কোষ ভিত্তিক বা হিস্টোলজিক্যাল মানে এই সাইটোলজিক্যালটা আমি জানি যে এটা হচ্ছে তোমার হলো কোষের কোনো একটা অংশ বা কোষ ভিত্তিক এই পরীক্ষাটা হয়। ঠিক আছে? আচ্ছা, এই সম্পর্কে আরেকটু বিস্তারিত জেনে আমি তোমাদেরকে আবার জানিয়ে দিব আমাদের যে পার্সোনাল যে গ্রুপটা আছে সেখানে। কেমন? আচ্ছা, লক্ষণ রোগীর ওজন কমতে থাকে, এটা খুব তাড়াতাড়ি কমে। হ্যাঁ, আস্তে আস্তে শরীর দুর্বল হতে থাকে, রোগীর ওজনটা কোনো কারণ ছাড়াই দেখবা কমে যাবে। সাধারণত 3 সপ্তাহের বেশি সময় কাশি থাকে, এটা খুব ইম্পর্টেন্ট একটা লক্ষণ যে 3 সপ্তাহের বেশি কাশি আছে তোমার। হ্যাঁ, খুশখুশে কাশি হয়, কখনো কখনো কাশির সাথে রক্ত যায়। এই রক্ত যাওয়াটা অনেক পরে হয়। হ্যাঁ, প্রথমে খুশখুশে কাশি, 3 সপ্তাহের বেশি কাশি, অনেক দিন যাবত কাশি, হ্যাঁ, চলতেই থাকে। এই কাশির সাথে শেষের দিকে রক্ত আসে, রাতে ঘাম হয়, বিকালের দিকে জ্বর আসে। অন্যান্য সময় জ্বর থাকে না। রাতে ঘাম হবে, বিকালের দিকে জ্বরটা থাকে, রাতের দিকে ঘাম দিয়ে জ্বরটা ছেড়ে যায়। দেহে তাপমাত্রা খুব বেশি বাড়ে না, বুকে পিঠে ব্যথা হয়। এই বুকে পিঠে ব্যথাটাও অনেক পরবর্তী, মানে অনেক পরে, রোগ সংক্রমণের অনেক পরে তোমাকে রোগ ধরে মানে কারো যদি রোগটা হয় সেই ক্ষেত্রে রোগের লক্ষণ প্রকাশের অনেক পরের দিকে, হ্যাঁ, পরের দিকে বুকে পিঠে ব্যথা আর এই যে তোমার কাশির সাথে রক্ত যাওয়া এটা হয়। আর অজীর্ণ ও পেটের পীড়া দেখা যায়। হ্যাঁ, তোমার হচ্ছে যে হজম হয় না আর পেটটা খারাপ থাকে, মানে পেট সঠিকভাবে যে তোমাদের আমাদের যে মলত্যাগ সেই বিষয়টাতে একটু দেখা যায় যে অনিয়ম হচ্ছে। হ্যাঁ, পেটের পীড়া, বিভিন্ন ধরনের পীড়া দেখা যায় এখানে। এই তিনটা, এই যে অজীর্ণ পেটের পীড়া, ওজন কমা, দুর্বল হওয়া, কাশি থাকা, হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু সব সময় অনেক দিন যাবত থাকে। পরবর্তীতে এই যে তোমার কাশির সাথে রক্ত যাওয়া, তাপমাত্রা অনেক বেড়ে যাওয়া, বুকে পিঠে ব্যথা হয়, 3টা লক্ষণ আমরা দেখতে পাই। হ্যাঁ, এখানে কোশ্চেন আছে? নো মিস। আচ্ছা আচ্ছা, প্রতিকার। আমরা এই রোগ হবে না এমন ভাবে থাকতে হবে, আমাদের কি কি করব তাহলে? আমরা ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করা, প্রতিকার মানে হয়ে গেলে আমরা কি করব? আমরা সব রোগের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিব। এই রোগের চিকিৎসা হবে অনেক বড়, অনেক দীর্ঘমেয়াদী, 12 মাসের হতে পারে, 8 মাসের হয় সম্ভবত, 6 মাসেরও মনে হয় এখন একটা কোর্স আছে। তো ডাক্তারের পরামর্শ অনুযায়ী রোগ নিবারণের নিয়মগুলো কঠিন ভাবে মেনে চলতে হবে। কেননা আমি এই রোগে যদি আক্রান্ত হই, আল্লাহ মাফ করুক, তাহলে কিন্তু শুধু আমি এর মধ্যেই বা আমার মধ্যেই কিন্তু এটা সীমাবদ্ধ না, আমার আশপাশের সবাই কিন্তু এই রোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সুতরাং আমাকে এমন ভাবে থাকতে হবে, এমন ভাবে রোগীর চিকিৎসা করতে হবে, এমন ভাবে ডিস্টেন্স মেনটেন করতে হবে যেন তোমার অন্যদের না হয়। হ্যাঁ, তাহলে আমার হয়ে গেলে বা কারো হয়ে গেলে চিকিৎসাটা যেহেতু দীর্ঘমেয়াদী, সুতরাং এই দীর্ঘমেয়াদী চিকিৎসায় সমস্ত চিকিৎসাটা গ্রহণ করতে হবে সঠিকভাবে, যেভাবে ডাক্তার বলবেন, এবং নিয়মগুলো মেনে চলতে হবে। প্রয়োজনে রোগীকে হাসপাতালে বা স্যানিটোরিয়ামে পাঠাতে হবে, মানে পৃথক কোনো জায়গায় পাঠাতে হবে।
ঠিক আছে, হাসপাতালে বা স্যানাটোরিয়াম, মানে পৃথক কোনো জায়গা যেখানে তাকে আলাদাভাবে রেখে তার সুচিকিৎসা দিবে, আলাদা রাখবে, সেরকম জায়গায় পাঠাতে হবে। রোগীর ব্যবহারের সবকিছু পৃথক রাখতে হবে। এই ক্ষেত্রে যে ইনফেকশনের হারটা অনেক বেশি, হ্যাঁ, বিস্তার লাভ করে অনেক সহজে। এই জন্য রোগীর ব্যবহারের সবকিছু, জামা কাপড় থালা বাটি সবকিছু কিন্তু আলাদা ধোয়, আলাদাভাবে শুকায়, এভাবে করতে হবে। রোগীর কফ বা থুতু মাটিতে পুঁতে ফেলতে হবে, যেহেতু যে কোনো জায়গায় ফেললে হ্যাঁ রোগের মানে জীবাণুটা ছড়াবে খুব সহজেই। সুতরাং কফ থুতুর মাধ্যমে সবচেয়ে বেশি জীবাণু ছড়াবে, যেহেতু এটা শ্বাসনালী সংক্রান্ত রোগ আমরা জানি। বা ভিতরে যে কোনো জায়গায় হলেও তোমার এই কফ থুতু কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই ক্ষেত্রে আমাদের গুরুত্ব দিতে হবে এই বিষয়ে, যে মাটিতে পুঁতে ফেলা। হ্যাঁ, আর রোগীর জন্য উপযুক্ত চিকিৎসা ও পরিমিত পুষ্টিকর খাদ্যের ব্যবস্থা করতে হবে। চিকিৎসার কথাটা তো আগেই বলা হয়েছে, পরিমিত পুষ্টিকর খাদ্যের ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে কিন্তু শক্তি বর্ধক সব সব ধরনের খাবার আগেও খাওয়ানো হতো। হ্যাঁ, এটাকে রাজরোগ বলা হতো এখানে, মানে ক্ষয় রোগ, রাজরোগ এগুলো বলা হতো, যেহেতু এই রোগটা হলে মানে এত তোমার দুর্বল হয়ে যাবা, এত দুর্বল হয় মানুষ, যে সেই ক্ষেত্রে অনেক পুষ্টিকর খাবার খাওয়ানো হয়, মাখন, ঘি, ডিম, দুধ, এগুলো খেতেই হয়। হ্যাঁ, ডাক্তারের নির্দেশ ব্যতীত কোনো অবস্থায় ওষুধ সেবন বন্ধ করা যাবে না। এই বিষয়টা সবচাইতে ইম্পর্টেন্ট। কেন জানো? বলতে পারবা কেউ আমাকে? বলতে পারবা? কেউ বলবা আমাকে একটু এই ব্যাপারটা একটু বলবা? তোমাদের সাথে কিন্তু অন্য আলোচনায় আমি এটা করেছি। হ্যাঁ অথবা না বলো, সময় নষ্ট না করে। আচ্ছা, আমি ধরে নিচ্ছি না জানো না, তো আমি একটু বলি। ডাক্তারের নির্দেশ ব্যতীত ঔষধ বন্ধ করা যাবে না। কেন জানো? মাঝপথে যদি আমরা ওষুধটা বন্ধ করে দেই, যে অসুস্থ রোগী সে যদি বন্ধ করে দেয়, তাহলে তার ভিতরে যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস বা অন্য মাইক্রোব্যাকটেরিয়ামের অন্য তোমার প্রজাতি আছে, যা কিনা এই রোগ সৃষ্টি করেছে, সেই ব্যাকটেরিয়াটা, হ্যাঁ, আহ, মানে সে এই রোগে, সরি এই ঔষধে, হুম, তোমার আর কাজ করবে না। তার মানে হচ্ছে যে সে তো ঔষধ সেবন বন্ধ করে তার নিজের জন্য ক্ষতি ডাকলোই, এই জীবাণু ওর মধ্যে থেকে যখন বিস্তার লাভ করবে, তখন সেই জীবাণুটা অন্য কাউকে যখন ইনফেক্টেড করবে, যখন অন্য কারোর মধ্যে যে তাকে ধরে ফেলবে বা তার রোগ সৃষ্টি করবে, তখন ওই জীবাণুর বিরুদ্ধে এই রোগের ওষুধ আর কাজ করবে না। সুতরাং এটা কিন্তু আমাদেরকে মেনে নিতে হবে। যে কোনো ধরনের অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রেই এই কথাটা প্রযোজ্য। হ্যাঁ, আমরা অনেক সময় না বুঝেই অ্যান্টিবায়োটিক কোর্স আরম্ভ করে দেই। 2-3 দিন যাওয়ার পরে শরীরটা ভালো লাগে, অ্যান্টিবায়োটিকের কোর্স হয়তো 7 দিনের, 3 দিনে আমরা ছেড়ে দিই। সেই ক্ষেত্রে এই রোগের যে জীবাণু, হ্যাঁ, সেই রোগের জীবাণুটা আর ওই অ্যান্টিবায়োটিকে পরাস্ত হবে না। তো এটা আমাদের মনে রাখতে হবে। কেমন? প্রতিরোধ। এই মারাত্মক রোগ আক্রমণ থেকে রেহাই পেতে হলে শিশুদের যক্ষ্মা প্রতিষেধক বিসিজি টিকা, তোমরা জানো, বিসিজি টিকা দেওয়া হয়। শিশু জন্মের পর থেকে 1 বছর বয়সের মধ্যে এই টিকা দেওয়া হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বিসিজি টিকা শিশুদের প্রাণঘাতী যক্ষ্মা থেকে সুরক্ষা দেয়, কিন্তু বড় হয়ে গেলে কিন্তু এটা আর কার্যকর থাকে না। সুতরাং বড় হয়ে যাওয়ার পর কিন্তু আবারও যক্ষ্মা থেকে নিজেকে প্রতিরোধ নিজেই করতে হবে। শিশু বয়সী টিকা দিলে তা আজীবন যক্ষ্মা থেকে সুরক্ষা দিবে না। বর্তমানে দেশের বিভিন্ন টিকাদান কেন্দ্রে এই টিকা দেওয়ার ব্যবস্থা রয়েছে, তোমরা জানো কিনা আমি জানি না। তারপর তোমাদের জন্য বলি যে বিভিন্ন টিকাদান কেন্দ্রে এটাকে কিন্তু তোমার টাকা ছাড়া, হ্যাঁ, টাকা ছাড়াও দেওয়া হয়। টাকা ছাড়াও দেওয়া হয়, এবং এখন কিন্তু এটার প্রাদুর্ভাব অনেক কমে গেছে, অনেক কমে গেছে। হ্যাঁ, এখানে কোনো কোশ্চেন থাকলে করতে পারো মেয়েরা। কোনো কোশ্চেন আছে? হ্যাঁ অথবা না বলো, কিছু তো একটা বলতে হবে। নাবিলা, আছো তুমি? কোনো সমস্যা থাকলে বলো। নাবিলা নো আছো? মিস নেই। আচ্ছা, আমরা ফুসফুসে ক্যান্সার, একেবারে শেষের যে রোগটা আছে লাং ক্যান্সার, সেখানে চলে যাচ্ছি। ক্যান্সারও কিন্তু এমন একটা রোগ যেটা দেহের বিভিন্ন অংশ হতে পারে, যক্ষ্মার মতোই। এবং এটার প্রাদুর্ভাব কিন্তু মানে ফুসফুসেই বেশি।
হ্যাঁ, সব ধরনের ক্যান্সারের মধ্যে ফুসফুস ক্যান্সারের প্রাদুর্ভাবটা সবচেয়ে বেশি, অর্থাৎ বেশি হয় ফুসফুস ক্যান্সার। আমাদের দেশে পুরুষের ক্যান্সার জনিত মৃত্যুর প্রধান কারণ হচ্ছে ফুসফুসের ক্যান্সার, আর মেয়েদের ক্ষেত্রে কিন্তু ফুসফুসের ক্যান্সার তেমন হয় না। হ্যাঁ, তাহলে বুঝতেই পারছো কারণটা কি। হ্যাঁ, ফুসফুসের মানে ক্যান্সারের যে কারণগুলো, তার প্রধান কারণটা হচ্ছে ধূমপান। এই ধূমপানের কারণে ফুসফুসের ক্যান্সারটা বেশি হয়ে থাকে। এছাড়া আমরা একটু দেখি এখানে কি কি আছে। বায়ু ও পরিবেশ দূষণ। আমরা জানি বায়ু দূষণের মধ্য দিয়ে ফুসফুসে বিভিন্ন ধরনের দূষক পদার্থ প্রবেশ করে। তাছাড়া বাসস্থান, কর্মক্ষেত্র, হ্যাঁ, এখানে দূষণ ঘটতে পারে এমন সব বস্তু আছে, এমন অনেক কর্মক্ষেত্র আছে যেখানে অ্যাসবেস্টাস, আর্সেনিক, হ্যাঁ, ক্রোমিয়াম, নিকেল, কঠিন ধাতুর গুড়া, এগুলো হলো বিভিন্ন ধরনের ধাতু, এগুলো এগুলো থাকে অনেক কর্মস্থলে। হ্যাঁ, এগুলো সংস্পর্শে আসার কারণে কিন্তু ফুসফুসে ক্যান্সার হয়। তো যারা এই ধরনের যে ইটের ভাটায় যারা কাজ করে, হ্যাঁ, তারপরে মনে করো বিভিন্ন ধরনের কলকারখানা যেখানে ধোঁয়া বের হয় এবং তার সংস্পর্শে অনেকে থাকতে হয়, এই ধরনের পরিবেশে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই রোগটা হতে পারে। যক্ষা বা কোনো ধরনের নিউমোনিয়া ফুসফুসে এক ধরনের ক্ষত সৃষ্টি করে। আমরা এর আগে যে নিউমোনিয়া রোগ করলাম, তারপরে হচ্ছে তোমার আরেকটা যক্ষা রোগ করলাম, এই দুইটা রোগ হয়ে গেলে ফুসফুসের মধ্যে ক্ষত হয়, অর্থাৎ ক্ষতিগ্রস্ত হয়, ফাঁকা ফাঁকা জায়গাও হয় অনেক সময় ফুসফুসের মধ্যে। সেই যে ক্ষত সৃষ্টি হলো সেটা পরবর্তীতে কিন্তু ক্যান্সারে রূপান্তরিত হয়। সুতরাং যক্ষা, নিউমোনিয়া, এই রোগগুলা কিন্তু ক্যান্সারের প্রাথমিক ধাপও হতে পারে অনেক ক্ষেত্রে। সুতরাং এই যক্ষা, নিউমোনিয়া রোগ থেকেও আমাদের নিজেকে নিজে প্রতিরোধ করে রাখতে হবে, যে আমরা কিভাবে এই রোগগুলো থেকে মুক্ত থাকতে পারি সেভাবে আমাদেরকে জীবনযাপন করতে হবে। আমরা আমরা আজকে বা গত লেকচার থেকে আজকে পর্যন্ত যতগুলো রোগ দেখলাম, তো যে সম্পর্কে জানলাম, এগুলো যদি আমরা একটু খেয়াল করে মাথায় রাখি, মনে রাখি, হ্যাঁ, তা এবং আশপাশের সবাইকে একটু জানাই, তাহলে কিন্তু আমাদের রোগের প্রকোপ থেকে আমরা, অনেক রোগের প্রকোপ থেকে আমরা বাঁচতে পারবো। কেমন? আমরা আশা করি যে তোমরা এই বিষয়টা মনে রাখবা। লক্ষণ দেখো, ফুসফুসে ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো যত দ্রুততার সাথে নির্ণয় করা যায়, অর্থাৎ প্রাথমিক অবস্থায় যদি নির্ণয় করা যায় রোগের লক্ষণ এবং চিকিৎসা যদি প্রথম থেকেই দেওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বাঁচার সম্ভাবনা অনেক বেশি থাকে। প্রাথমিক অবস্থায় যেসব লক্ষণ প্রকাশ পায় সেগুলো আমরা একটু দেখি। দীর্ঘদিন ধরে খুসখুসে কাশি, বুকে ব্যথা, যেগুলো আমরা অন্যান্য রোগের ক্ষেত্রেও দেখেছি। ভগ্নস্বর, অর্থাৎ গলা ভেঙে যায়, হ্যাঁ, ভাঙা ভাঙা গলা, ওজন হ্রাস, ক্ষুধা মন্দা, মানে খেতে ইচ্ছা করে না, হাঁপানি। হ্যাঁ, কেউ দাগাচ্ছ আমি একটু দেখি। নুসাইবা 33 রোল। নুসাইবা তুমি দাগাচ্ছ? আমি আমি কিন্তু দেখতে পেয়েছি। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, হাঁপানি, ঘন ঘন জ্বর হওয়া, তারপর হচ্ছে বারবার ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া দিয়ে সংক্রামিত হওয়া। এই যে দেখো, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া বারবার হয় যাদের, হ্যাঁ, খুসখুসে কাশি, বুকে ব্যথা, হাঁপানি, ঘন ঘন জ্বর, এই জাতীয় জিনিসগুলা যদি আমাদের মধ্যে আসে, আমরা দেখতে পাই এই ধরনের লক্ষণ, তাহলে আমরা দ্রুত চিকিৎসকের সাথে দেখা করব। হ্যাঁ, রোগ নির্ণয়, এই ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় ক্যান্সারের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য থুতু, শ্লেষ্মা, এগুলোকে বিশ্লেষণ করা হয়। বুকের এক্সরে করা হয়, সিটি স্ক্যান করা হয়, এমআরআই করা হয়। আর চূড়ান্ত রোগ নির্ণয়ের জন্য সাইটো আর হিস্টোপ্যাথোলজিক্যাল পরীক্ষা করা হয়। ঠিক আছে, সেই সাইটো হিস্টোপ্যাথোলজিক্যাল পরীক্ষার কথা আসছে, এগুলো আসলে একটু ভালো মতো দেখতে হবে। আমি যতদূর জানি আমি তোমাদেরকে বলেছি। হ্যাঁ, আশা করি নেক্সট ক্লাসে অথবা আমাদের ওই যে আবারও বলছি যে আমাদের যে পার্সোনাল গ্রুপ আছে সেখানে আমি এটা পোস্ট করে দিব। কেমন? আচ্ছা, প্রতিকার। রোগের লক্ষণগুলো দেখা দিলে আমাদের হাতে খুব কম সময়, একটু তাড়াতাড়ি যাই। রোগের লক্ষণগুলো দেখা দিলে অনতি বিলম্বে, অর্থাৎ খুব তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ নিতে হবে। রোগ নির্ণয়ের পর ডাক্তারের পরামর্শ অনুযায়ী সুচিকিৎসার ব্যবস্থাও করতে হবে। আর প্রয়োজনে রেডিয়েশন থেরাপি বা রেডিওথেরাপি, তোমরা জানো রেডিওথেরাপি প্রয়োগ করা, বা যেখানে তেজস্ক্রিয় বিকিরণের মাধ্যমে ক্যান্সার কোষ ধ্বংস করা হয়, সেই পদ্ধতি অবলম্বন করতে হবে। এই প্রত্যেকটাই কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ী। এক্ষেত্রে আমাদের রোগ নির্ণয়ের ক্ষেত্রেও আমাদের কিছু করার নেই, শুধু আমাদের কাজ করার আছে সেটাই, যে আমরা ডাক্তারের কাছে যাব এবং তার কথা মোতাবেক আমাদেরকে মানে চলতে হবে। হ্যাঁ, রোগ নির্ণয় করতে হবে এবং তার হয়ে গেলে প্রতিকারের ব্যবস্থা উনি যা দিবেন তাই করতে হবে। কেমন? এবং খুব দ্রুত, এখানে কোনো দেরি করার কোনো অবকাশ নাই। প্রতিরোধ।
বিশেষজ্ঞদের মতে ক্যান্সার প্রতিরোধের কতগুলো ব্যবস্থা আছে, যেমন হচ্ছে ধূমপান মদ্যপান না করা, অতিরিক্ত চর্বি জাতীয় খাদ্য না খাওয়া, নিয়মিত ব্যায়াম করা, পরিমাণ মতো শাকসবজি খাওয়ার অভ্যাস গড়ে তোলা। এই এই যে অভ্যাসগুলো কিন্তু হার্টের, তোমরা যখন পড়েছো না তোমরা হার্টের চ্যাপ্টারটা, রক্ত সংবহনের চ্যাপ্টারটা পড়েছো? জীবে পরিবহন পড়েছো তোমরা? ক্লাস 9-এ পড়েছো জীবে পরিবহন? আচ্ছা, কথা কেন বলছো না বলো তো? নাবিলাই বলো দেখি, জীবে পরিবহন পড়েছিলে? নাবিলা? জি মিস। আচ্ছা, জি মিস পড়েছিলাম। তাহলে সেখানে যেগুলো দেখেছো এগুলো কিন্তু এই যে হার্ট ভালো রাখার ক্ষেত্রে আমরা যা করবো এই প্রত্যেকটাই কিন্তু একই। হ্যাঁ, সেক্ষেত্রে তোমরা বুঝতে পারছো ফুসফুস, হার্ট বা শরীরকে ভালো রাখতে হলে কিন্তু এই অভ্যাসের মধ্যে আমাদের থাকতে হবে। কেমন? সুতরাং আমাদের কিছু জিনিস আছে একদম কমন, হ্যাঁ, শরীর ভালো রাখার ক্ষেত্রে, সেগুলো কিন্তু আমরা সব রোগের প্রতিরোধের ক্ষেত্রেই লিখতে পারবো। হ্যাঁ, যেই রোগ আসুক না কেন। আচ্ছা, দেখো কি মানে কেমন দেখাচ্ছে একটু বলো তো। ইরেজ আমি করব না। হ্যাঁ, বলো তো কেমন দেখা যাচ্ছে, কেন এই কাজটা করলা, একটু মুছে দাও। আচ্ছা দেখো, 1 নম্বরে আছে বাড়ির কাজে যে নিউমোনিয়া, যক্ষা, ফুসফুসে ক্যান্সার রোগের কারণ লিখো। এগুলো হচ্ছে তোমার প্রয়োগমূলক প্রশ্ন। তারপরে নিউমোনিয়া, যক্ষা, ফুসফুসে ক্যান্সার রোগের লক্ষণগুলো ব্যাখ্যা করো। এরপর নিউমোনিয়া, যক্ষা, ফুসফুসের ক্যান্সার হলে কি ধরনের প্রতিকার গ্রহণ করবে। কেমন দেখাচ্ছে বলো তো এটা, ইরেজ করে দিই। হ্যাঁ, এই কাজগুলো করো না। হ্যাঁ, বুঝে করো, না বুঝে করো এই কাজগুলো, মানে কেন হাত দাও আমি এটাই বুঝি না। কাজগুলো আর করো না। হ্যাঁ, আচ্ছা, নিউমোনিয়া, যক্ষা, ফুসফুসে ক্যান্সার হলে কি ধরনের প্রতিকার ব্যবস্থা গ্রহণ করতে হবে, প্রতিকারগুলো লিখবে, ব্যাখ্যা করো। এরপরে কি ধরনের প্রতিরোধ ব্যবস্থা, প্রতিকার তারপর প্রতিরোধ ব্যবস্থা বা সাবধানতা গ্রহণ করলে আমরা নিউমোনিয়া, যক্ষা, ফুসফুসে ক্যান্সার রোগ থেকে মুক্ত থাকতে পারবো, আলোচনা করো। এটা হচ্ছে তোমার উচ্চতর দক্ষতা ভিত্তিক প্রশ্ন। এরপরে আছে বাংলাদেশের প্রেক্ষাপটে, এই 5 নম্বরটা স্টার মার্ক দিয়ে নিও। বাংলাদেশের প্রেক্ষাপটে নিউমোনিয়া, যক্ষা, ফুসফুসে ক্যান্সার এই রোগগুলোর মধ্যে কোন রোগটি বেশি ক্ষতিকর, যৌক্তিক আলোচনা করো। তোমরা বলতে পারবা এখন একটু তোমাদের মনে কি মনে হয় যে কোন রোগটা আমাদের দেশের প্রেক্ষাপটে বেশি ক্ষতিকর? কেউ একজন বলো। মিস ফুসফুসের ক্যান্সার। আচ্ছা, ফুসফুসের ক্যান্সার। আর কারো কিছু বলার আছে? এই যৌক্তিক আলোচনায় তুমি ফুসফুসে ক্যান্সার দিতে পারো, যক্ষা দিতে পারো, নিউমোনিয়া দিতে পারো, কিন্তু তার কারণগুলো তুমি কেন এটা বললা সেই কারণটা জানাবা আমাকে। কেমন? এইটা তোমাদের বাড়ির কাজগুলো তো সবগুলোই থাকবে, পড়বা লিখবা, কিন্তু এইটা আমাকে আমাদের গ্রুপে দিয়ে দিবা। কেমন? 5 নাম্বার কোশ্চেনটা আমি গ্রুপে দেখতে চাচ্ছি। হ্যাঁ, 5 নাম্বার কোশ্চেনটা আমি গ্রুপে দেখতে চাচ্ছি, এটা একটু দিয়ে দিও। আচ্ছা, তাহলে আমরা শেষ করে দিব। এখানে স্ক্রিনশট নিতে হলে স্ক্রিনশট নিতে পারো তোমরা, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। হ্যাঁ, বাড়ির কাজটা স্ক্রিনশট নিয়ে নাও, আমাদের সময় শেষ, আমরা স্ক্রিন শেয়ারটা অফ করে দিব। তোমরা যদি কেউ না দিয়ে থাকো তোমাদের উপস্থিতি, তাহলে দিয়ে দাও, 1 মিনিট সময় আছে। উপস্থিতি দাও নেই এমন কেউ আছো? যদি থাকো তাহলে তোমরা উপস্থিতি দিয়ে দাও। হ্যাঁ, আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দিব এখন। তোমরা কেউ এমন আছো যে ইয়ে দাও নেই, একজন দাও নাই? হ্যাঁ, 16 জন মাত্র উপস্থিত। হ্যাঁ, তোমরা 15 জন দিয়েছো, যে কোনো একজন দাও নাই, 3 রোল না? নাবিহা দাও নাই? আচ্ছা, দিয়ে দিয়েছে নাবিহাও। তো ঠিক আছে, তাহলে তোমাদের কোনো সমস্যা থাকলে বলতে পারো। সমস্যা আছে আজকের লেকচারে? নো মিস। নো মিস। নো আচ্ছা, মিস। তাহলে আমি আশা করব আজকের লেকচার তোমরা দেখবে, যদি কিছু না বুঝে থাকো ইউটিউব থেকে দেখে নেবে, আর তোমরা বাড়ির কাজগুলো একটু করবে, আর শুধুমাত্র 5 নাম্বার প্রশ্নটার উত্তর তোমরা আমাদের
গ্রুপে দিবে, কেমন? তাহলে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ। মিস আসসালামু মিস আলাইকুম। আসসালামু আলাইকুম। মিস আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।